নমস্কার, মহাকাল কি সমাচারকে আজকে इस विशेष বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গের একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক নীতিগত পরিবর্তন নিয়ে। ২০২৬ সালকে সামনে রেখে রাজ্যের অন্যতম মেগা কল্যাণমূলক প্রকল্প একটা বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সরকারি খাতা থেকে বেরিয়ে এই পরিবর্তনগুলো কিভাবে একদম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছচ্ছে, আজকের এই বিশ্লেষণে আমরা সেটাই ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। তো চলুন গভীরে যাওয়া যাক। ১.৮ লক্ষ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা নয়। এটা হলো সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলোর জন্য রাজ্য সরকারের বার্ষিক খরচের পরিমাণ। বুঝতেই পারছেন, রাজ্যের মোট জিডিপির প্রায় ৭.৫ থেকে ৮% টাকা শুধু এখানেই খরচ হচ্ছে। এই বিশাল অঙ্কের বাজেট দেখলেই পরিষ্কার হয়ে যায় যে আজকের এই আলোচনার বিষয়টা ঠিক কতটা ব্যাপক আর সবার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকের এই পুরো বিশ্লেষণটাকে আমরা সহজভাবে বোঝার জন্য ৫টা ছোট ছোট ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা কথা বলবো অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন রূপান্তর নিয়ে, তারপর একটু চোখ রাখব কল্যাণমূলক অর্থনীতির বিতর্কে, এরপর থাকছে কারা এই সুবিধা পাবেন আর কারা বাদ পড়বেন সেই নিয়মকানুন, আবেদন ও প্রয়োজনীয় নথিপত্রের তালিকা এবং সবশেষে ব্যাংকের বিভিন্ন সমস্যার সহজ সমাধান। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্যায়, দি অন্নপূর্ণা ভাণ্ডার ট্রানজিশন। প্রথমেই আসা যাক সবচেয়ে বড় প্রশাসনিক পরিবর্তনের কথায়। পুরনো ব্যবস্থার খোলস ছেড়ে এই প্রকল্প কিভাবে একেবারে নতুন রূপের সামনে আসছে সেটা একটু দেখে নেওয়া যাক। লক্ষ্মীর ভাণ্ডার নামটা তো আমাদের সবারই খুব চেনা, তাই না? পুরনো এই ব্যবস্থায় মহিলারা মাসে সর্বাধিক ১৭০০ টাকা পর্যন্ত পেতেন, কিন্তু নতুন সরকারের নীতি অনুযায়ী এই প্রকল্পের নাম বদলে করা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। তবে শুধু নাম বদল নয়, আসল চমকটা অন্য জায়গায়। ১ জুন থেকে এই প্রকল্পের অধীনে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে মাসিক সহায়তার পরিমাণ এক ধাক্কায় বাড়িয়ে ৩,০০০ টাকা করা হচ্ছে। অর্থাৎ মূল কাঠামোটা একই থাকছে, শুধু সহায়তার অঙ্কটা এক লাফে অনেকটাই বেড়ে যাচ্ছে। সংখ্যাটা শুনলে অবাক হতে হয়, ২.২ কোটি। হ্যাঁ, বর্তমানে ঠিক এত সংখ্যক মহিলাই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এত বিপুল সংখ্যক মানুষকে পুরনো ব্যবস্থা থেকে একটা একেবারে নতুন নিয়মে নিয়ে আসাটা সত্যি একটা বিশাল বড় চ্যালেঞ্জ আর একটা মস্ত বড় প্রশাসনিক কর্মযোগ্য। এবার আসা যাক দ্বিতীয় অংশে, দ্য ওয়েলফেয়ার ইকোনমি ডিবেট। এখন সবার মনেই এই প্রশ্নটা আসতেই পারে যে এত বিশাল মাপের অনুদান দেয়াটা দীর্ঘমেয়াদী অর্থনীতির জন্য আদৌ কি ভালো? চলুন অর্থনীতিবিদরা এই নিয়ে ঠিক কী ভাবছেন সেই নিরপেক্ষ বিতর্কগুলোতে একটু নজর দেয়া যাক। ব্যাপারটা আসলে কি জানেন, অর্থনীতির মূলত দুটো দিক আছে। একদিকে রয়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা দীর্ঘমেয়াদী মূলধনী ব্যয়, যা দিয়ে রাস্তাঘাট, শিল্প বা শিক্ষার মতো পরিকাঠামো তৈরি হয়। আর অন্যদিকে রয়েছে সরাসরি নগদ হস্তান্তর, যা মানুষের হাতে টাকা তুলে দিয়ে স্থানীয় বাজারে একটা তাৎক্ষণিক গতি এনে দেয়। এখন চিন্তার বিষয় হলো, পরিসংখ্যানে দেখা যাচ্ছে রাজ্যে ভৌত পরিকাঠামোয় বিনিয়োগ কমতে কমতে জিডিপির মাত্র ৩% এসে টেকেছে। এই প্রসঙ্গেই নীতি আয়োগের অশোক লাহিড়ী একটা খুব গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন। ওনার মতে শিক্ষা, স্বাস্থ্য আর পরিকাঠামোর মতো ভীষণ জরুরি ক্ষেত্রগুলো কিন্তু প্রয়োজনীয় টাকার অভাবে ভুগছে। অর্থনীতিবিদদের একাংশ তো এটাও বলছেন যে এইভাবে চলতে থাকলে দীর্ঘমেয়াদী উন্নয়নের ভারসাম্য নষ্ট হয়ে রাজ্য হয়তো একটা ভয়াবহ ঋণের ফাঁদে বা ডেপ্ট ট্র্যাপে জড়িয়ে পড়তে পারে। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের যুক্তিটা আবার একদম অন্যরকম। তিনি বলছেন, দরিদ্র মানুষের হাতে সরাসরি টাকা তুলে দিলে তার প্রায় ৯০% কিন্তু বাজারে গিয়ে খরচ হয়। এর ফলে বিক্রিবাট্টা বাড়ে, স্থানীয় অর্থনীতি দারুণভাবে চাঙ্গা হয়ে ওঠে। এই দুটো বিপরীতমুখী যুক্তির মধ্যেই কিন্তু লুকিয়ে আছে রাজ্যের আগামী দিনের অর্থনৈতিক ভবিষ্যৎ। এবার আমরা ৩ নম্বর পয়েন্টে চলে আসি, এলিজিবিলিটি অ্যান্ড এক্সক্লুশনস। অর্থনীতির বড় বড় কথা তো অনেক হলো, এবার একটু বাস্তবের মাটিতে নেমে দেখা যাক এই নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কারা আসলে যোগ্য আর কারাই বা বাদ পড়বেন। সেই নিয়মগুলো জানাটা কিন্তু সবার জন্য অত্যন্ত জরুরি। তো কারা এই সুবিধা পাবেন? আবেদনকারীকে অবশ্যই ২৫ থেকে ৬০ বছর বয়সী নারী হতে হবে, আর থাকতে হবে বিপিএল, এএওয়াই বা পিএইচএইচ ক্যাটেগরির রেশন কার্ড। সাথে ইডব্লিউএস বা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর তালিকাভুক্ত হওয়াটাও বাধ্যতামূলক। অন্যদিকে কেউ যদি সরকারি চাকরি করেন বা রাজ্যের স্থায়ী বাসিন্দা না হন, তাহলে কিন্তু তিনি এই সুবিধা পাবেন না। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে ভুয়া উপভোক্তাদের কিন্তু কড়াকড়িভাবে চিহ্নিত করে তালিকা থেকে চিরতরে বাদ দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ৪ নম্বর বিষয়, অ্যাপ্লিকেশন অ্যান্ড ডকুমেন্টস। যোগ্যতার ব্যাপারটা তো পরিষ্কার হলো, কিন্তু আবেদন করবেন কিভাবে? দুয়ারে সরকার ক্যাম্প হোক বা অনলাইন, পুরো প্রক্রিয়াটা কিভাবে হবে সেটা এবার একটু বুঝে নেওয়া যাক।
অফলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাকে সোজা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফিসিয়াল ফর্ম পূরণ করে জমা দিতে হবে। তবে একটা সুখবরও আছে। রাজ্য সরকার খুব শীঘ্রই একটা ডেডিকেটেড অনলাইন পোর্টাল চালু করতে চলেছে। এর ফলে সরাসরি বাড়ি বসেই যেমন আবেদন করা যাবে, তেমনি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসও খুব সহজে ট্র্যাক করা যাবে। ডকুমেন্টসের ক্ষেত্রে কিন্তু ভীষণ কড়াকড়ি। আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড আর ভোটার কার্ড তো লাগবেই। তবে আসল পয়েন্ট হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। জয়েন্ট অ্যাকাউন্ট দিলে কিন্তু একেবারেই চলবে না। আবেদনকারী মহিলার নিজস্ব সিঙ্গেল নামের ব্যাঙ্ক পাসবুক থাকাটা একেবারে বাধ্যতামূলক, না হলে কিন্তু আবেদন তৎক্ষণাৎ বাতিল হয়ে যাবে। এবার আসি শেষ এবং সবচেয়ে জরুরি অংশে, ট্রাবল শুটিং ব্যাঙ্ক এরার্স। সব ডকুমেন্টস ঠিকঠাক জমা দেওয়ার পরেও অনেক সময় দেখা যায় অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এর মূল কারণই হল ব্যাংকের বিভিন্ন ভ্যালিডেশন এরর। এই সমস্যার সমাধান কিভাবে করবেন, চলুন জেনে নিই। ব্যাংকের সামান্য একটা ভুলের মাসুল কতটা ভয়াবহ হতে পারে, ওড়িশার জিতু মুন্ডার ঘটনাটা তার একটা মর্মান্তিক উদাহরণ। আধার আর ব্যাংকের তথ্যের সামান্য কিছু অমিল থাকার কারণে তিনি তার মৃত বোনের জমানো টাকা কিছুতেই তুলতে পারছিলেন না। মৃত্যুর শংসাপত্র না থাকায় শেষ পর্যন্ত প্রমাণ দেওয়ার জন্য তাকে তার নিজের বোনের কঙ্কাল কাঁধে করে ব্যাংকে নিয়ে যেতে হয়েছিল। ভাবলে গায়ে কাটা দেয়, তাই না? আমলাতান্ত্রিক জটিলতা আর ব্যাংকের ছোট ছোট এরার কিভাবে প্রান্তিক মানুষের বেঁচে থাকার লড়াইটাকে আরও কঠিন করে তোলে, এই ঘটনাটা সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যাতে এই ধরনের কোনো হয়রানির শিকার হতে না হয়, তার জন্য 3টে খুব সহজ পদক্ষেপ মাথায় রাখতে হবে। প্রথমে অফিসিয়াল পোর্টালে মোবাইল বা আধার নম্বর দিয়ে নিজের স্ট্যাটাসটা চেক করে নিন। এরপর স্ক্রিনে ঠিক কী এরর মেসেজ দেখাচ্ছে সেটা ভালো করে লক্ষ্য করুন। আর সবশেষে সেই মেসেজ অনুযায়ী আপনার লোকাল বিডিও অফিস বা ব্যাংক ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন। এই এরর মেসেজগুলোর মানে বোঝাটা কিন্তু খুব দরকার। স্ট্যাটাসে যদি অ্যাকাউন্ট ব্লকড বা ফ্রোজেন দেখায়, তবে বুঝতে হবে আপনার অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করা নেই। এক্ষেত্রে দেরি না করে সোজা ব্যাংকে চলে যান। আর যদি অ্যাকাউন্ট ক্লোজড বা ট্রান্সফার দেখায়, তাহলে বুঝতে হবে ব্রাঞ্চ বদলানো বা অন্য কোনো কারণে আপনার আইএফএসসি কোডটা বদলে গেছে। তখন সঠিক আইএফএসসি কোডটা দিয়ে নতুন করে তথ্য আপডেট করে নিতে হবে। আরেকটা খুব পরিচিত সমস্যা হল নামের বানান ভুল থাকা। আধার কার্ড আর ব্যাংকের নথিতে নামের বানানে অমিল থাকলে সিস্টেম নিজে থেকে একটা ম্যাচিং স্কোর তৈরি করে। যদি অমিলটা খুব বেশি হয়, ধরুন 40% বেশি, তাহলে বিডিও অফিস থেকে সেই আবেদন বাতিল করে দেয়া হয়। তখন আবার নতুন করে আবেদন করতে হবে। কিন্তু অমিল যদি সামান্য হয়, তাহলে বিডিও অফিসে গিয়ে একটা সাধারণ এনকোয়ারির মাধ্যমেই এই ভুল খুব সহজে শুধরে নেওয়া যায়। এছাড়াও স্ট্যাটাস চেক করার সময় অনেক সময় নো ডেটা ফাউন্ড দেখাতে পারে। ঘাবড়ানোর কিচ্ছু নেই। এর মানে হলো ভিডিও অফিস থেকে এখনও আপনার ফর্মটা ওয়েবসাইটে তোলাই হয়নি। একটু ধৈর্য ধরলেই হবে। অন্যদিকে যদি নো সাচ অ্যাকাউন্ট দেখায়, তাহলে বুঝতে হবে অ্যাকাউন্ট নম্বর লেখার সময় মারাত্মক কোনো টাইপিং ভুল হয়েছে, অর্থাৎ এমন অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। এক্ষেত্রেও কিন্তু ফর্ম বাতিল হবে। আপনাকে নতুন করে আবার ফর্ম জমা দিতে হবে। এই বিশাল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের রূপান্তর যেমন একদিকে একটা বিরাট বড় প্রশাসনিক চ্যালেঞ্জ, ঠিক তেমনি অন্যদিকে এটা একটা মস্ত বড় অর্থনৈতিক পরীক্ষাও বটে। সরাসরি হাতে টাকা আসার ফলে স্থানীয় বাজারে যে গতি আসবে, সেটা কি শেষ পর্যন্ত রাজ্যের দীর্ঘমেয়াদী ঋণের ঝুঁকির চেয়ে বেশি লাভজনক প্রমাণ হবে? এই প্রশ্নের উত্তর কিন্তু কেবল সময় দিতে পারবে। আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। যদি এই বিশ্লেষণটি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও অনেক আকর্ষণীয় বিশ্লেষণ পেতে মহাকাল কি সমাচার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ।